Assalamu alaikum. This is Fahmida Israt Jahan, Assistant Professor, Department of Finance and Banking, Dhaka Commerce College. Today I'm here to discuss about a topic named SME and microfinance for the student of Finance and Banking 4th year, and I'm requesting all of you to cooperate with me. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি আপনারা প্রত্যেকে যথাসময়ে স্ক্রিনের সামনে উপস্থিত হয়েছেন আজকের ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আমাদের রিভিশন ক্লাসে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়, নাম হচ্ছে ক্ষুদ্র ঋণ পদ্ধতি এবং মডেলসমূহ। এই চ্যাপ্টার থেকে দু তিনটা টপিক নিয়ে বা কোশ্চেন নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল প্রত্যেক ক্লাসে আমি আপনাদের সামনে প্রপোজাল রাখি যে আপনাদের যদি কারো কোনো টপিক নিয়ে কথা বলার প্রয়োজন আপনারা মনে করেন যে আমি আরেকবার ডিসকাস করলে আপনাদের জন্য ভালো হবে, তো আপনারা চাইলে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। দেখা গেছে যে এখন পর্যন্ত কমেন্টস বক্সে আমি সেই ধরনের কোনো রিকোয়েস্ট পাইনি, তো এই কারণে আমি যেটা করছি আমার নিজের মতো করে যেই কোশ্চেনটা আরেকবার ডিসকাস করলে হয়তো আপনাদের জন্য উপকার হবে সেই কোশ্চেনটা নিয়ে আমি আপনাদের সাথে প্রত্যেকটা ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করছি। আজকে আমি চতুর্থ অধ্যায়ের যে কোশ্চেনটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ মডেল। মাইক্রো ফাইন্যান্সিংয়ের এটা একটা মডেল, তো এটা নিয়ে আমি এটা কঠিন তেমন না, সহজ, জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে আরেকবার একটু রিভিশন দিলে আপনাদের জন্য ভালো হবে। তো দেখেন, শুরু করছি। কিন্ডার স্নোথিলফি নামক জার্মান চাইল্ড কেয়ার অর্গানাইজেশন 8টা আফ্রিকান দেশে এবং এশিয়ার 7টি দেশে 2002 সালে এই মডেলটি অ্যাপ্লাই করেন। অর্থাৎ এই মডেলটা সাকসেসফুল করার জন্য প্রথমে যেটা করতে হয়েছে তাকে প্রাইমারি ডেটা কালেক্ট করতে হয়েছে, গবেষণা করতে হয়েছে। তো গবেষণা করতে গেলে ফার্স্ট অফ অল প্রাইমারি ডেটা কালেক্ট করতে হয়। তো উনি যেটা চিন্তা করছেন এই মডেলে সেটা কতটা ফ্রুটফুল, সেটার পজিটিভ সাইড কী, নেগেটিভ সাইড কী, সেটা আসলেই অ্যাপ্লিকেবল কি না, এটা জানার জন্য উনি আফ্রিকার 8টা দেশে আর এশিয়ার 7টা দেশে, দেখেন দুটা মহাদেশ কিন্তু সম্পূর্ণ আলাদা, একটা হলো আফ্রিকা, একটা হচ্ছে এশিয়া, এনভায়রনমেন্ট দুটোই কিন্তু আলাদা। টোটালি এই 15টা দেশে উনি ওনার এই থিঙ্কিংটা অ্যাপ্লাই করতে চেয়েছেন এবং অ্যাপ্লাই করে উনি দেখতে চেয়েছেন আসলে এটা কতটা এফেক্টিভ। তো ওনার থিঙ্কিংটা কী ছিল সেটাই দেখেন। এই মডেলের মূল বক্তব্য হচ্ছে, অর্থাৎ ওনার থিঙ্কিংটা ছিল প্রত্যেকটা মানুষের মাঝেই আল্লাপাক কর্তৃক, অর্থাৎ ওনার ভাষ্যমতে ঈশ্বর কর্তৃক কিছু হিডেন ক্রিয়েটিভিটি রয়েছে। এই ক্রিয়েটিভিটিগুলো অ্যাপ্লাই করে তারা চাইলে তাদের পোভার্টি রিমুভ করতে পারে, অর্থাৎ দারিদ্রতা দূর করতে পারে। যেমন ধরেন অনেকে আছে পড়াশোনায় ভালো না কিন্তু কম্পিউটার টেকনোলজিতে অনেক ভালো বোঝে। আবার অনেকে আছে পড়াশোনায় ভালো না কিন্তু রান্নায়, কুকিংয়ে তার বেশ হাত ভালো, সে অনেক ভালো হাতের কাজ জানে, সে অনেক ভালো ফুলের নার্সারি করতে পারে, গাছের যত্ন নিতে পারে। তাহলে দেখেন তার যে ক্রিয়েটিভিটি আছে আলাদা একটা, পড়াশোনা ছাড়া সে অশিক্ষিত, বা সে কিছু করতে পারছে না, কিছু করে তো খেতে হবে। এই যে তার একটা আলাদা ক্রিয়েটিভিটি আছে, চাইলে সে তার এই ক্রিয়েটিভিটি দিয়ে অনেক কিছু করতে পারে। যেমন আপনারা ইদানিং দেখবেন ফেসবুকে পাশাপাশি হচ্ছে টিভি চ্যানেলে উইমেন অ্যান্ড ই কমার্স নামে একটা গ্রুপ আছে, উইমেন অ্যান্ড ই কমার্স। ওখানে দেখবেন ম্যাক্সিমাম অন্টারপ্রেনর যারা আছে, উদ্যোক্তা যারা আছে, তারা তাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করে কিভাবে, যে আমি ভালো মসলিনের শাড়ি তৈরি করতে পারি, আমি ভালো বাচ্চাদের কাপড় তৈরি করতে পারি, আমি ভালো রান্না করতে পারি, আমি ভালো হাতের কাজ জানি, কুশি কাটার কাজ জানি, আমি খাঁটি মধু বিক্রি করি, আমি খাঁটি ঘি বিক্রি করি, আমি সরিষার তেল বিক্রি করি, এই যে আমি বেকিংয়ের সাথে আছি, কেক তৈরি করি, বিস্কিট তৈরি করি, আমি বেকিং শেখাই। এই দেখেন এগুলো কিন্তু পড়াশোনার বাইরে, হ্যাঁ, তার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে সে উদ্যোক্তা হয়েছে। তো এই সেলফ হেল্প গ্রুপ মডেলে ওই প্রতিষ্ঠানটি যেটা করেছে যে তারা দেখতে চেয়েছে যে আসলে মানুষ তাদের হিডেন ক্রিয়েটিভিটি দিয়ে দারিদ্রতাকে রিমুভ করতে পারে কি না। এই থিঙ্কিংটা তারা আফ্রিকার 8টা দেশে অ্যাপ্লাই করেছে আর এশিয়ার 7টা দেশে অ্যাপ্লাই করেছে, দেখার জন্য যে রেজাল্টটা কী দাঁড়ায়। এই মডেলে কী কী বৈশিষ্ট্য ছিল সেটা আমরা জানার চেষ্টা করি। 1 নাম্বার, এই মডেল অনুযায়ী প্রত্যেকটা গ্রুপে মিনিমাম 15 জন, ম্যাক্সিমাম 20 জন সদস্য থাকবে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। এবং তারা একত্রিত হয়ে তাদের দারিদ্রতা দূর করার চেষ্টা করবে। কিভাবে? 2 নম্বরে বলেছে তারা প্রত্যেকেই কিছু কিছু করে সঞ্চয় করবে প্রতি সপ্তাহে,
সেই সঞ্চয়ের টাকা একটা নির্দিষ্ট সময় পরে জমিয়ে তারা একসাথে বড় কোনো একটা কাজ হাতে নেবে। এক্ষেত্রে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট স্থান নির্বাচন করা থাকবে, যে স্থানে প্রতি সপ্তাহ শেষে তারা এসে মিটিং করবে। মিটিংয়ের বিষয়গুলো এমন হতে পারে যে আমরা এখন কি পর্যায়ে আছি, আমাদের আসলে মোট মূলধন কত টাকা হওয়ার সম্ভাবনা আছে, এটা দিয়ে কি করা যেতে পারে। সেক্ষেত্রে অনেকগুলো প্রস্তাবনা আসতে পারে, কোন প্রস্তাবনাটা বেশি গ্রহণযোগ্য এবং লাভজনক, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের যা যা দরকার সেটা আমরা অ্যাভেলেবল পাবো কি না, এই সংক্রান্ত আলোচনা প্রতি সপ্তাহ শেষে একটা নির্দিষ্ট স্থানে তারা করবে। এরপর 3 নাম্বার, প্রত্যেকটা গ্রুপের ভিন্ন ভিন্ন নামকরণ করা হয় তাদের দলকে সকলের কাছে আকৃষ্ট করার জন্য। যেমন ধরেন আমাদের কলেজে বিবিএতে যারা পড়াশোনা করে, বিবিএ এমবিএতে কম্পিউটার সায়েন্সে, ওরা কি করে, ওদের তো প্রেজেন্টেশন হয়, অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়। তো ওদের ক্লাসে ঢুকলে আপনারা দেখবেন বিশাল বিশাল কালারফুল আর্ট পেপার, তার ভেতরে তাদের মেম্বারদের নাম লেখা, খুব ডিজাইন করে তাদের ইনফরমেশন দেয়া, তাদের পরিচয় দেয়া, এবং লাস্টের নিচে কিংবা বড় করে একটা দলের নাম দেয়া। হ্যাঁ, এই দেখবেন ওরা খুব অ্যাট্রাকটিভ নাম ইউজ করে, কারণ কি তারা চায় অন্যের কাছে আমরা যেন একটু আকর্ষণীয় থাকি। সাপোজ 15 জন মিলে একটা দল গঠন করেছে, নাম দিয়েছে 15 জেমস। জেমস মানে কি রত্ন, 15 জেমস নামে 15টি রত্ন। তাহলে দেখেন এটার মিনিংটা কী দাঁড়ায়, আমরা 15 জন, এক একজন এক একটা রত্ন, তাহলে আমাদেরকে সে জেমসের মতো করেই আগাতে হবে। মানে এটা হচ্ছে আর কি ব্যাপার। যেমন ফাস্ট ফুডের নাম, যত ফাস্ট ফুড দোকানের নাম যত বেশি অ্যাট্রাকটিভ হয় আমরা সেখানে খেতে বেশি পছন্দ করি। যেমন নাম যদি হয় আকবরের চায়ের দোকান, আপনারা সেখানে লজ্জাও যাবেন না, যদিও বা চা খেয়েছেন মুখ থেকে দোকানের নাম কখনই উচ্চারণ করবে না, আকবরের চায়ের দোকান, এটা কি বলা যায়? কিন্তু যখনই আমরা বলছি টি ট্রি, চায়ের গাছ, টি ট্রি, নামের মধ্যে একটা ইমেজ আছে, আমি টি ট্রিতে গিয়ে চা খাচ্ছি, ফেসবুকে পোস্ট দিচ্ছি, ইটিং টি অ্যাট টি ট্রি, আই মিন ড্রিঙ্কিং টি অ্যাট টি ট্রি। বিষয়টা এরকম যে ইমেজ ক্রিয়েট করার জন্য দলের ভিন্ন ভিন্ন সুন্দর সুন্দর নাম রাখা হয়। এরপরে দেখেন 4 নম্বরে, গ্রুপের সদস্যগণ এই মর্মে প্রতিজ্ঞ থাকে যে তারা প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট পরিমাণ টার্গেটেড অ্যামাউন্ট কালেক্ট করে ফেলবে। তাদের টার্গেট থাকে যে প্রতি সপ্তাহে আমরা এত টাকা জোগাড় করবই। সাপোজ টার্গেট হচ্ছে প্রতি সপ্তাহে আমরা 2000 টাকা জমাবই। হ্যাঁ, এরকম টার্গেট করে তারা ভাগ করে নিবে যে আমরা প্রত্যেকে কত করে দিলে 2000 টাকা জমে যাবে, এরকম। এরপরে বলা হচ্ছে এক্ষেত্রে অর্থ সংরক্ষণের জন্য তারা তাদের গ্রুপের নামে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য কি, টাকাগুলো ইন্ডিভিজুয়ালি কারো কাছে রাখলে টাকাটা মার যেতে পারে, ইনকেস সে টাকাটা নিয়ে পালিয়ে যেতে পারে, কিংবা তার বাসায় চুরি ডাকাতি হলে টাকাটা মার যেতে পারে। সেক্ষেত্রে ব্যাংকে যদি একটা অ্যাকাউন্ট খোলা হয় লেনদেনটা একদম স্বচ্ছ থাকে। তো যখন দলের নামে অ্যাকাউন্ট খোলা হয় সেক্ষেত্রে অবশ্যই টাকা উত্তোলনেরও একটা ব্যাপার আছে, কারণ টাকা উত্তোলনের ক্ষেত্রে আমরা জানি যে চেক বই ব্যবহার করা হয়। তাহলে চেকে কয়জন সাইন দিবে? নিয়ম হচ্ছে কোনো দল বা কোনো প্রতিষ্ঠানের নামে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা হয় সেক্ষেত্রে অ্যাটলিস্ট 2 জন সিগনেচার হোল্ডার থাকবে, 2 জন কিংবা 3 জন, 2 জনই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। উদ্দেশ্য কি, একজন যদি মারা যায় কিংবা একজন যদি অসুস্থ হয়ে যায় কিংবা একজন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আরেকজনের সিগনেচার দিয়ে যেন টাকাটা তোলা যায়, এই জন্য 2 জন থেকে 3 জন থাকে হচ্ছে সিগনেচার হোল্ডার। এরপর দেখেন গ্রুপ কার্যক্রমে তারা শতভাগ শৃঙ্খলা বজায় রাখে। মানে এখানে কাজ করার ক্ষেত্রে কেউ যে ঝামেলা করবে কিংবা টাকা দিতে আলসেমি করবে কিংবা উইলিংনেস দেখাবে না, এই টাইপের কোনো কাজ এখানে করা যাবে না। প্রত্যেকের মধ্যে ডিসিপ্লিন থাকবে এবং কাজের প্রতি একটা আগ্রহ থাকবে। প্রত্যেক সদস্য তাদের নিজস্ব আলাদা পাসবই থাকে যেখানে সঞ্চয়, ঋণ ইত্যাদি তথ্য লিপিবদ্ধ থাকে। আচ্ছা, এখন বলা হচ্ছে সদস্য তো অনেকে, আমরা প্রত্যেকে টাকা দিচ্ছি, টাকা ব্যাংকে জমা পড়ছে, কিন্তু কে কখন কত টাকা দিচ্ছি তার একটা ডকুমেন্ট তো থাকার প্রয়োজন আছে। সেক্ষেত্রে প্রত্যেক দলের নামে একটা পাস বই ছাপানো হয়, সেখানে প্রতি সপ্তাহে কে কত টাকা জমা দিল সে একটা রিসিট, যে টাকা দেয় তাকে সরবরাহ করা হয় এবং আর একটা অংশ ওই জমা বইয়ের সাথে থেকে যায় ডকুমেন্ট হিসেবে, যেটা হচ্ছে আমাদের চেক বইয়ের মতো। চেকের বইতে কী হয়, একটা মুড়ি থাকে না পাতার সাথে ছোট্ট, সেটার মধ্যে ইনফরমেশন থাকে যে আমি এই লেনদেনে কত টাকা উত্তোলন করেছি, রিমেইনিং ব্যালেন্স কত, এগুলো কিন্তু সেখানে লেখা থাকে।
সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নির্দিষ্ট সময় পর পর তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। এখন দেখেন, টাকা জমাচ্ছি কিন্তু আমাদের তো ট্রেন আপ হতে হবে কাজটা করতে হলে। আমরা প্ল্যান করছি যে আমরা ডেইরি ফার্ম দিব, গরু ছাগল পালবো, বাট বললে তো হবে না, আমাদের তো ট্রেনিংয়ের প্রয়োজন আছে। কারণ গরু ছাগল খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, দুধ সংগ্রহ করা, এদেরকে ভ্যাকসিন দেয়া, এগুলো কিন্তু অনেক লেন্দি প্রসেস। তো এই জন্য বলা হচ্ছে টাকাও জমতে থাকবে, পরিকল্পনা অনুযায়ী আমরা ট্রেনিং গ্রহণ করব। ট্রেনিংটা বিভিন্ন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নেওয়া যায়। আবার বিভিন্ন ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান তারাও ট্রেনিং দেয়। সেক্ষেত্রে আসলে ওখান থেকে ঋণ নিলে তাদের কাছ থেকে ওখান থেকে ট্রেনিং নিলে তাদের কাছ থেকে আসলে ঋণ নিতে হয়। সেক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তর হচ্ছে সবচাইতে সেফ। আপনি ওখান থেকে ট্রেনিং নেবেন, আপনার ঋণ নিতে পারেন, কিন্তু না নিলে বাধ্যতামূলকভাবে আপনাকে ঋণ নিতে হবে না। কিন্তু মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের নিয়ম আছে, ওখান থেকে ট্রেনিং নেবেন, আপনাকে ফ্রি ট্রেনিং দিবে, বাট দ্য কন্ডিশন ইজ আপনাকে ওখান থেকে ঋণ অর্থাৎ লোন নিতে হবে, এটা একটা কন্ডিশন থেকে যায়। এরপরে দেখেন প্রত্যাশিত ফলাফল। কমপক্ষে 2 বছর চলমান দল থেকে সেলফ হেল্প গ্রুপ মডেলটি নিম্নোক্ত ফলাফল আশা করে। একটা দল 2 বছর ধরে তাদের কার্যক্রম পরিচালনা করছে, মিনিমাম 2 বছর তারা কাজ করবে। 2 বছরের মাঝে উত্থান পতন থাকবে। ওই 2 বছর শেষ না হওয়া পর্যন্ত এই গ্রুপের মূল পরিণতি নিয়ে কোনো ধরনের কোনো ফলাফল প্রকাশ করা যাবে না। হ্যাঁ, সবার আগে যেটা করতে হবে, 2 বছর তাদেরকে রান করতে দিতে হবে। তারপর তাদের কাছ থেকে কী ধরনের রেজাল্ট এই মডেল প্রত্যাশা করে সেটা নিচে আমরা মেনশন করছি। সদস্যদের উপস্থিতির হার মিনিমাম 90% আশা করা হয়। বিভিন্ন মিটিং হয়, ট্রেনিং হয়, সেখানে 90% সদস্যের উপস্থিত থাকাটা জরুরি। তাদের সঞ্চয়ের হারও আশা করা হয় 90%। হ্যাঁ, 1-2 জনের সমস্যা হতে পারে যে আমরা এই সপ্তাহে বেশি দিতে পারছি না, আমরা পরের সপ্তাহে দিব, বা এই সপ্তাহে আমি দিতেই পারবো না, আমি পরের সপ্তাহে দিব। তবে এমন যেন না হয় যে কোনো সপ্তাহে 90% সেভিংসের কম জমা পড়েছে, এটা যেন না হয়। কারণ এটা হচ্ছে তখন ওই যে হতাশাব্যঞ্জক, যে হ্যাঁ সামনের দিকে হয়তো আগালে আমরা ভালোভাবে আগাতে পারবো না, এখনই তাদের মধ্যে আগ্রহ কম। এরপর ঋণের অর্থ 90% কমে ফেরত পাওয়া যাবে না। ঠিক আছে, বলা হচ্ছে ঋণের অর্থ 90%-এর কম যেন এমন না হয় যে 90%-এর কম আমি পেয়েছি। ঋণের টাকাটা যেন ঠিকঠাক মতো বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আদায় করা যায়। ঋণের সাথে সঞ্চয়ের অনুপাত হবে 4-এর নিচে। খেয়াল করেন, ঋণের সাথে সঞ্চয়ের অনুপাত হবে 4-এর নিচে। আমার সঞ্চয় যদি হয় 4, তাহলে আমি ঋণ পাবো। আমার সঞ্চয় যা, তার 4/1 পরিমাণ আমি ঋণ হিসেবে পাবো। উপার্জিত আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে 1.1 মানে 1:1.5। উপার্জনের আয়ের সাথে সঞ্চয়, আচ্ছা আমার উপার্জন যদি হয় 1.5, আমার সঞ্চয় হতে হবে 1, অর্থাৎ আমার ম্যাক্সিমামই সঞ্চয়ের দিকে যেতে হবে। গ্রুপের লক্ষ্য পূরণ হতে হবে 2 বছরের মধ্যে, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। আপনি যা বিনিয়োগ করেছেন সেটা যেন 2 বছরের মধ্যে অ্যাটলিস্ট উঠে আসে। 2 বছরের মধ্যে যেন বিনিয়োগের টাকাটা অ্যাটলিস্ট উঠে আসে। মুনাফা আসলে তো বোনাস, কিন্তু 2 বছরের মধ্যে যেন আপনার খরচটা উঠে আসে, এরকম একটা টার্গেট থাকতে হবে। লক্ষ্য অর্জনে অ্যাকশন প্ল্যান নেওয়া হবে 6 মাসের মধ্যে। আপনি টাকা জমাচ্ছেন, টাকা জমানো আজকে থেকে শুরু করছেন, এখন থেকে উইদিন 6 মান্থ আপনার টার্গেট কি, আপনি কিভাবে কি কাজ করবেন, সব পরিকল্পনা আপনার কাগজে কলমে রেডি হয়ে যেতে হবে। জাস্ট পরবর্তী 6 মাস পরে আপনার টাকা রেডি হলে বা পরবর্তী 2-3 মাসের মধ্যে সব টাকা জমে গেলে আপনি কাজ করা শুরু করবেন। 8 নাম্বার, 10%-এর নিচে হাতে নগদ অর্থ থাকবে। আপনি যা ইনকাম করবেন তার 90%ই হচ্ছে আপনি বিনিয়োগ করবেন বা সঞ্চয় করবেন বা ঋণের টাকা শোধ করবেন। আপনার হাতে নগদ 10%-এর বেশি রাখার প্রয়োজন নাই। বাকি 90% টাকা কোথাও না কোথাও খাটাতে হবে, টাকাটা অ্যাক্টিভ রাখতে হবে। ঠিক আছে, এরপরে দেখেন, এই ছিল আমাদের সেলফ হেল্প গ্রুপ মডেল। এরপরে আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে MC2 মডেল। এই সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করতে যাচ্ছি। দেখেন, জাতিগত রীতিনীতি বজায় রেখে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে কিভাবে কাজ করা যায়। টার্গেট হচ্ছে গ্রামীণ উন্নয়ন, তবে জাতিগত রীতিনীতি, সামাজিকতা সব কিছু ঠিক থাকবে।
তাই হচ্ছে এই মডেলের মূল বক্তব্য। ডক্টর পল কে ফোকাম এর দ্বারা অ্যালবার্ট আইনস্টাইন কর্তৃক প্রদত্ত বিখ্যাত সূত্র ভিক্টরি ওভার পোভার্টি অর্থাৎ ভিপি অর্জনযোগ্য যদি মেন্স অর্থাৎ এম, মিন হচ্ছে উদ্দেশ্য আপনারা জানেন, কমিউনিটি সি এর কম্পিটেন্সিস একত্রিত হয়। তাহলে মূল বিষয়টা কি? ডক্টর পল কে ফোকামের দ্বারা অ্যালবার্ট আইনস্টাইন কর্তৃক প্রদত্ত বিখ্যাত সূত্র ভিক্টরি ওভার পোভার্টি এটা অর্জন করা সম্ভব, অর্থাৎ দারিদ্রতাকে জয় করা সম্ভব যদি উদ্দেশ্য এবং যোগাযোগ এই দুটোর কম্বিনেশন ঠিক মতো থাকে। সেটা এখানে লিখেছে ভিক্টরি ওভার পোভার্টি অর্থাৎ ভিপি ইকুয়ালস টু এম ইন্টু সি। ভিক্টরি, এম হচ্ছে মেন্স, সি হচ্ছে কমিউনিটি এবং সি হচ্ছে কম্পিটেন্সিস। এই জন্য এম এর জায়গায় এম থেকেছে, ডাবল সিকে লিখে দিয়েছে সি স্কোয়ার, এই জন্য এটাকে বলা হয় এম সি স্কোয়ার মডেল। এটাকে MC2 মডেলও বলা যেতে পারে। এই মডেলটি 4টি স্তম্ভ দ্বারা প্রতিষ্ঠিত, অর্থাৎ এই মডেলের বেজ হচ্ছে 4টা। লোকাল পপুলেশন, এলাকার অর্থাৎ গ্রামীণ লোকজন নিয়ে কাজ করতে হবে। যেই সোসাইটিতে আপনি কাজ করবেন সেখানকার লোকাল পিপল থাকবে। নাম্বার 2, দ্য NGO অ্যাপ্রোপ্রিয়েট ডেভেলপমেন্টস ফর আফ্রিকা। ওই আফ্রিকার NGO অ্যাসোসিয়েশন, ওদের কথা মিন করা হয়েছে, ওদের অবস্থান থাকতে হবে। সেম ন্যাশনাল অ্যান্ড ফরেন পার্টনার্স, জাতীয় এবং বিদেশি এই পার্টনারগুলো থাকতে হবে, ওনাদের কাছ থেকে তো ডোনেশন আদায় করা হয়। এরপর আছে কি ফ্রিল্যান্ড ফার্স্ট ব্যাংক গ্রুপ, এটা আফ্রিকার একটা ব্যাংক, এই ব্যাংকের উপস্থিতির কথা এখানে বলা হয়েছে, কারণ এই ব্যাংকের কাছ থেকে মূলত ফান্ড কালেকশন করা হবে। ঠিক আছে, তাহলে এই 4টা বেস দ্বারাই এই মডেলটা প্রতিষ্ঠা করা হয়েছে। আপনাদের মনে আছে কি না? ও না, আপনাদের ব্যাচে না, তার আগের ব্যাচে আমি একটা প্রেজেন্টেশন নিয়েছিলাম, সেখানে MC2 মডেলটা ওরা প্রেজেন্ট করেছিল খুবই সুন্দর করে। এই মডেলের মূল কাজই হচ্ছে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সংবেদনশীল করা। সংবেদনশীল মানে হচ্ছে তাদের মধ্যে এই বিষয়টাকে জাগ্রত করা যে আপনাদের দারিদ্রতা দূর করতে হবে। সেক্ষেত্রে আপনার টার্গেট ঠিক করেন, আপনি যোগাযোগ করা শুরু করেন এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু আগ্রহ প্রকাশ করেন এবং পাশাপাশি সচেতন করা, তাদেরকে সচেতন হতে হবে যে আমাদের দারিদ্রতা দূর করা দরকার। মডেলটির বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। আপনারা জানেন যে প্রত্যেকটা মডেলেরই কিছু ভালো দিক থাকে, কিছু মানে নেগেটিভ বা সীমাবদ্ধতা থাকে। ওই লিমিটেশনগুলো থাকে বলেই কিন্তু ওই সেম মডেল নিয়ে আরও একজন দেখা যায় যে কোনো কিছু ডেভেলপ করে আবার নতুন আরেকটা মডেল দাঁড় করানোর চেষ্টা করে। এর যেমন দেখেন কি বলেছে, যেমন এই মডেলে বলা হয়েছে এই মডেল ব্যবহার করে একটি প্রকল্প বাস্তবায়ন করতে 4 থেকে 5 বছর সময় লেগে যায়, কিন্তু বাস্তবে কখনো কখনো 10 থেকে 15 বছর পর্যন্ত লেগে যেতে পারে। দেখেন এখানে সময়ের সাপেক্ষ একটা ব্যাপার। এই মডেলে বলা হয়েছে যে একটা প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ 4 থেকে 5 বছর লাগে, কিন্তু বাস্তবে দেখা যায় 10 থেকে 15 বছর পর্যন্ত লেগে যায় পোভার্টি রিমুভ করতে। গ্রুপের সদস্যগণ তাদের সঞ্চয়ের ওপর মাত্র 2.5% মুনাফা পেয়ে থাকে, যা খুবই কম। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা সেভিংসে যাচ্ছি কিন্তু সঞ্চয় করে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের কাছ থেকে যেটা পাচ্ছি মুনাফা, সেটা খুবই 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 কম, অনলি 2.5%। কিন্তু ঋণ নিতে গেলে দেখা যায় সুদের হারটা একটু তুলনামূলক বেশি পড়ে যায়। এটা হচ্ছে এই মডেলের মূল সমস্যা। তো আমার মনে হয় সেলফ হেল্প গ্রুপ অ্যাপ্রোচ আর MC2 মডেল এই দুটো নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। সেলফ হেল্প গ্রুপ অ্যাপ্রোচের মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষের মাঝে ঈশ্বর কর্তৃক প্রদত্ত কিছু হিডেন ক্রিয়েটিভিটি থাকে, যেটাকে কাজে লাগিয়ে তারা চাইলে তাদের দারিদ্রতা দূর করতে পারে। আর MC2 মডেলে বলা হয়েছে কি যে ভিক্টরি ওভার পোভার্টি, দারিদ্রতাকে জয় করা সম্ভব যদি একজন ব্যক্তির উদ্দেশ্য, তার কমিউনিকেশন যোগাযোগ করার ইচ্ছে এবং কম্পিটেন্সিস এই তিনটাকে সে একত্রিত করতে পারে, তাহলেই তার দারিদ্রতাকে সে জয় করতে পারবে। কিন্তু এই মডেলের সমস্যাটা কি দেখানো হয়েছে? এই মডেলের মূল সমস্যা হচ্ছে এটা সময় সাপেক্ষ, আর জনগণ যেটা সঞ্চয় করে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনে তার অ্যাগেনস্টে তারা যে মুনাফা বা প্রফিটটা পায় সেটা খুবই কম, অনলি 2.5%। এবার আমি আলোচনা করছি আজকের দিনের লাস্ট সুদ মুক্ত ক্ষুদ্র বিনিয়োগ মডেল
অর্থাৎ পল্লী উন্নয়ন প্রকল্প, এই মডেলটা নিয়ে আমি কথা বলছি। নামটা শুনেই বুঝতে পারছেন সুদ মুক্ত। অবশ্যই এখানে ইসলামিক একটা ব্যাপার আছে, কারণ ইসলামিক বিনিয়োগ, ইসলামিক ঋণদান এটাকে কিন্তু সুদমুক্ত রাখার নির্দেশনা আছে। দেখেন, পল্লী উন্নয়ন প্রকল্প মডেলটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়। রুরাল ডেভেলপমেন্ট স্কিম এটা প্রতিষ্ঠিত হয় 1995-এ। এই মডেলের মূল টার্গেট কি? গ্রামীণ জনপদে কর্মসংস্থান খাতে বিনিয়োগের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা। গ্রামীণ জনগণকে কাজের ক্ষেত্র তৈরি করে দেয়া হবে, সেই ক্ষেত্রে আমি বিনিয়োগ করব, আপনি কাজ করবেন, সেই কাজ করে আপনি আপনার দারিদ্রতাকে দূর করবেন। এখন আপনি ভাবছেন যে আরেকজন বিনিয়োগ করবে, সেটা দিয়ে আমি দারিদ্রতা দূর করব, তাহলে তার বেনিফিট কী? মূল কথাটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করবে। তার মানে কি? মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আপনার উপর বিনিয়োগ করলো, আপনি সেই টাকা ঋণ হিসেবে গ্রহণ করবেন। গ্রহণ করা মানে কি? তার এগেনস্টে আপনি ওই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনকে সুদ দিবেন। ঠিক আছে? আচ্ছা, দরিদ্র জনগোষ্ঠী বা গ্রাহক আপনাকে সুদ দিল, বাট দিলেও আপনার কাছ থেকে যে ঋণটা নিয়েছে, সেই ঋণটা ব্যবহার করে সে নিজের কর্মসংস্থান তৈরি করলো, নিজের পায়ে নিজে দাঁড়ালো। অ্যাজ এ রেজাল্ট তার দারিদ্রতা অর্থাৎ পোভার্টি রিমুভ করা পসিবল হলো। এটাই হচ্ছে পল্লী উন্নয়ন প্রকল্প মডেলের মূল কথা। এখন আপনাদের মাথায় কোশ্চেন ঘুরছে, ম্যাডাম তাহলে সুদমুক্ত বিষয়টা কোত্থেকে আসে? দেখেন, পরের লাইনে বলা আছে, মডেলটি আমাদের দেশে তথা বাইরের দেশেও ফার্স্ট ইসলামিক মাইক্রোফাইন্যান্স মডেল নামে পরিচিত। ইসলামিক মাইক্রোফাইন্যান্স মডেল, আমি বলেছিলাম না সুদমুক্ত মানেই হচ্ছে এখানে ইসলামিক একটা বিষয় ম্যাটার করবে। আরডিএস পদ্ধতিতে ইসলামী ব্যাংকসমূহ সম্পূর্ণ ইসলামিক শরিয়া ভিত্তিক অর্থাৎ সুদমুক্তভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে। আরডিএস পদ্ধতি মানে হচ্ছে, ওপরের লাইনে লেখা দেখেন, রেড কালার দিয়ে আমি লিখে রেখেছি, রুরাল ডেভেলপমেন্ট স্কিম মডেল। এই মডেলে কি করেছে? ইসলামী ব্যাংকগুলো শরিয়া ভিত্তিকভাবে সুদমুক্ত স্টাইলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। তাই এই পদ্ধতিকে সুদমুক্ত ক্ষুদ্র বিনিয়োগ মডেল অর্থাৎ ইন্টারেস্ট ফ্রি স্মল ইনভেস্টমেন্ট মডেলও বলা হয়। এখন আপনারা ভাবছেন যে ম্যাডাম তাহলে ইসলামী ব্যাংক সুদ যদি না নেয়, তাহলে তারা কি এমনি এমনি আমাদেরকে ঋণ দেয়? না, ব্যাপারটা হচ্ছে কি, ওরা দুই দিক ব্যালেন্স করে। ইসলামে মূলত বলা আছে সেই ব্যবসাটাই হালাল যে ব্যবসাটা লাভের অংশ বহন করবে, যে ব্যবসাটা লোকসানের ভাগিদারও হবে। এখন আপনি ব্যাংকে থেকে ঋণ নিয়েছেন, হ্যাঁ, আপনার টাকাটা, আপনাকে যে ব্যাংক ঋণ দিয়েছে, ব্যাংক কিন্তু ব্যবসার উদ্দেশ্যেই দিয়েছে, তাই না? এখন ব্যবসা করেছে ব্যাংক, কিভাবে? আপনার কাছে টাকা খাটিয়েছে। এখন সবার আগে ব্যাংক দেখবে আপনি কি ধরনের ব্যবসা করছেন, আপনার ব্যবসাটা কি হালাল নাকি হারাম। যখন সে দেখবে যে হালাল ব্যবসা, তো সেখান থেকে ইনকাম কেমন হতে পারে তারা আন্দাজ করতে পারছে। তার উপর বেস করে তারা এটাও চিন্তা করে তার লোকসান কেমন হতে পারে। ক্যালকুলেশন কিন্তু থেকেই যায় সবার কাছে, কারণ ব্যাংকও কিন্তু ব্যবসায়ী, তাই না? তারা ঋণের ব্যবসা করে, তারা কিন্তু ব্যবসায়ী। তো ব্যাংক দেখলে আমার ব্যবসাটা হালাল, যেহেতু আপনার ব্যবসা হালাল, সেখান থেকে ইনকাম কেমন হতে পারে? হ্যাঁ, ইনকাম অনেক বেশি হতে পারে। এখন যদি ব্যাংক আপনার কাছ থেকে 12% সুদ নেয়, সেটা ব্যাংকের জন্য হালাল। কারণ কি, এমন যদি হতো আপনার ব্যবসাটা হারাম, আপনার ইনকাম হবে 5%, সে আপনার থেকে সুদ নিচ্ছে 10%, তখন সেটা ব্যাংকের জন্য একটা হারাম ব্যবসা হতো। তো সে দেখেছে আপনার ব্যবসাটা হালাল আছে, আপনার ইনকাম অনেক আছে, সেখান থেকে যদি ব্যাংক 10% মুনাফা নেয়, সেটা ব্যাংকের জন্য হারাম হচ্ছে না। হ্যাঁ, তো এরকম আর কি ব্যাপারটা। তো ইসলামী ব্যাংক থেকে ঋণ নিলে সুদের হারটা তুলনামূলক একটু কম, আবার ইসলামী ব্যাংকে বিনিয়োগ করলেও দেখা যায় সেখান থেকে মুনাফার হারটা কম। এটার কারণটা হচ্ছে, ইসলামী ব্যাংক আপনার কাছ থেকে যে টাকাটা এফডিআর হিসেবে সংগ্রহ করছে বা সঞ্চয় হিসেবের মাধ্যমে নিচ্ছে, ওই টাকাটা কিন্তু ব্যাংক ফেলে রাখছে না, সে কোথাও না কোথাও বিনিয়োগ করছে। আচ্ছা, বিনিয়োগ করতে যাওয়া মানেই কিন্তু সেখানে কিছু না কিছু ঝুঁকি আছে, আপনারা জানেন। বিনিয়োগ থেকে যেমন আয় আছে, পাশাপাশি কিছু ঝুঁকিও আছে। ওকে, তো ঝুঁকি যেহেতু আছে, সেই ঝুঁকিটা বাদ দিলে পরে, ঝুঁকি যেহেতু আছে, ব্যাংক কিন্তু সেই ঝুঁকিটাও বহন করছে না। এখন সে ঝুঁকিরও ভাগিদার হচ্ছে, আবার সেখান থেকে মুনাফাটাও সে নিচ্ছে, সেক্ষেত্রে এই বিনিয়োগটা আবার হালাল। তো যাই হোক, এরপরে বলেছে, গ্রাম এবং শহরের অবহেলিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে কৃষি ও পল্লী খাতে বিনিয়োগের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধির লক্ষ্যে 1995 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
পল্লী উন্নয়ন প্রকল্প চালু করে। তাহলে দেখেন তো 1995 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যে পল্লী উন্নয়ন প্রকল্প চালু করে, এটার মূল উদ্দেশ্য কী ছিল? সেটা হচ্ছে দরিদ্র জনগণের দারিদ্রতা দূর করবে। কিভাবে? কৃষি ও পল্লী খাতে তারা বেশি বেশি বিনিয়োগ করবে। বিনিয়োগের ফলে হবে কি, ওখানকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে দারিদ্রতা একটা সময় রিমুভ হয়ে যাবে। এরপরে দেখেন কি বলেছে, প্রকল্পের কার্যক্রম হিসেবে ইসলামী ব্যাংক প্রথমে কেন্দ্র হিসেবে একটা গ্রাম নির্বাচন করে, তারা একটা টার্গেট করে কোন এরিয়াতে তারা কাজ করবে, একটা গ্রামকে টার্গেট করে। পরে উক্ত গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে একত্রিত করে। সর্বোচ্চ 40 জন সদস্য নিয়ে তারা একটা কেন্দ্র গঠন করে থাকে, মানে একটা গ্রাম থেকে সর্বোচ্চ 40 জনকে তারা টার্গেট করে গ্রাহক হিসেবে। টার্গেট করার পর প্রতি 5 জনের এক একটা দল করে। তাহলে কটা দল হয়? 40 জন সদস্য কালেক্ট করেছে, দল হিসেবে দাঁড় করাবে এক এক দলে 5 জন, তাহলে 8টা দল দাঁড়াচ্ছে, তাই না? 5 × 8 = 40। এভাবে প্রতিটি কেন্দ্রের অধীনে 8টা গ্রুপ থাকে, তাহলে প্রত্যেকটা গ্রামে মাত্র 8টা গ্রুপ থাকবে। সমগ্র দেশে ব্যাংকটির 276টি শাখার মধ্যে 260টি শাখার মাধ্যমে পল্লী উন্নয়ন প্রকল্প পরিচালিত হচ্ছে। দেখেন ওদের ম্যাক্সিমাম কাজই হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট বেস। দেশের মোট 63টি জেলার 15,560টি গ্রামে, দেখেন 64 জেলার মধ্যে 63টা জেলাতেই কাভার করেছে। 15,560টি গ্রামে আরডিএস কার্যক্রমের অধীনে 6,76,544 জন সদস্য রয়েছে। লাইনটা খুবই ইনফরমেটিভ। রুরাল ডেভেলপমেন্ট স্কিম, এটা কিন্তু মূলত ইসলামী ব্যাংক দ্বারাই এটা চালু হয়েছে মূলত। তো সেখানে এই ব্যাংকের 63টা জেলাতেই শাখা রয়েছে, সেখানে 15,560টা গ্রামকে তারা কেন্দ্র বা টার্গেট করেছে। প্রত্যেকটা গ্রাম থেকে যদি ম্যাক্সিমাম 40 জন করে নেয়, মানে কোথাও বেশি কোথাও কম, ম্যাক্সিমাম 40, সেক্ষেত্রে 15,560টা গ্রাম থেকে তারা 6,76,544 জন সদস্য তারা কালেক্ট করে ফেলেছে। ঠিক আছে, এবার দেখেন কিভাবে সুদমুক্ত ঋণদান করা হয়। সুদমুক্ত ঋণদান পদ্ধতি। আইবিবিএল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঋণদান প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে এলাকার ধর্মীয় নেতাদের টার্গেট করে, অর্থাৎ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এই টাইপের যারা আছেন তাদেরকে টার্গেট করে। কারণ কি, গ্রামের মানুষ কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে খুবই মান্যগণ্য করে, তো তাদের কথা তারা শুনে বেশি। গ্রাহকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সন্তুষ্ট হলে প্রতি 5 জনের সমন্বয়ে একটা গ্রুপ তৈরি করা হয়। প্রতিটি 5টি দলের দলনেতাদের সমন্বয়ে একটা নির্বাহী কমিটি গঠন করা হয়। এবার সাপোজ 25 জন মানুষ আছে, এক এক দলে যদি 5 জন করে থাকে, দল হয় কয়টা? 5টা, 5 × 5 = 25। বা ঠিক আছে 40 জন মানুষই আছে, এক এক দলে 5 জন করে আছে, তাহলে গ্রুপ কয়টা? 8টা। তো এরকম তো অনেকগুলো গ্রাম মিলে তাদের কেন্দ্র, একটা গ্রামে 40 জন, আর একটা গ্রামে 40 জন, আর একটা গ্রামে 40 জন। হ্যাঁ, তো তারা যেটা করে, প্রত্যেকটা দল থেকে টিম লিডার নির্বাচন করে, এরকম 5টা টিম লিডারকে একত্রিত করে আর একটা নির্বাহী কমিটি করে। প্রতি 5টা টিম লিডারকে একত্রিত করে একটা নির্বাহী কমিটি। হ্যাঁ, দল গঠনের পর প্রতি সদস্যদের কাছ থেকে সাপ্তাহিক ভিত্তিতে ডিপোজিট কালেক্ট করা হয়, আর এই টাকাটাই পরবর্তীতে ঋণের ভিত হিসেবে কাজ করে। কীরকম? আপনারা জানেন যে ঋণ নিতে হলে একটা সঞ্চয় দেখাতে হয় মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন থেকে। তো সেক্ষেত্রে তাদের কিছু সেভিংস করতে হয়, ওই সেভিংসের উপর ডিপেন্ড করে তাদেরকে কত টাকা ঋণ দিবে। যত বেশি সেভিংস তত বেশি টাকা। এবার আপনারা ভাবছেন, ম্যাডাম সেভিং যদি থাকে তাহলে ঋণ নেওয়ার প্রয়োজন কি? আচ্ছা, দেখা গেল সেভিংস হচ্ছে 50,000, আপনি হয়তো বা 1,00,000, 1,20,000 ঋণ নিতে পারবেন, ব্যাপারটা এরকম। এরপর উল্লেখ্য, ঋণ গ্রহণের শর্ত হিসেবে সর্বনিম্ন ঋণের 5% অর্থ সঞ্চয় হিসেবে থাকতে হবে। খেয়াল করেছেন, সর্বনিম্ন ঋণের 5% অর্থ সঞ্চয় হিসেবে থাকতে হবে। আপনি 1,00,000 টাকা ঋণ নিতে যাচ্ছেন, 1,00,000 টাকার 5% কত? 5,000। আপনার 5,000 টাকা সঞ্চয় থাকতে হবে, তাহলে আপনি 1,00,000 টাকা ঋণ পাবেন। ব্যাপারটা এরকম। এমনকি সঞ্চয় করার 10 সপ্তাহ পূর্ণ হলেই কেবল ঋণের জন্য আবেদন করা যায়। আপনি সঞ্চয় করছেন 10 সপ্তাহ ধরে, এই 10 সপ্তাহের মধ্যে আপনি যা ঋণ নিতে চান তার 5% টাকা আপনার সঞ্চয় হিসেবে আছে। এবার আপনি ঋণ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলতে পেরেছেন। এগুলো একটু মনোযোগ দিলেই দেখবেন আসলে বোঝার কিছুই নেই, নিজে নিজে বুঝে নিলেও হয়। ঠিক আছে, লাস্ট 3টা পয়েন্ট আছে।
ক্ষেত্র বিশেষে ঋণের বিপরীতে দালিলিক জামানতেরও প্রয়োজন হয়ে থাকে, যেমন বাড়ির দলিলটা একটু জমা রাখেন, ধানের জমির দলিলটা একটু জমা রাখেন, কিংবা আপনার স্ত্রীর যদি কোনো গহনা থাকে কিছু গহনা জমা রাখেন, 3টা গরু জমা রাখেন, এরকম ক্ষেত্র বিশেষে। ঋণের অর্থ কিস্তি আকারে পরিশোধ করতে হয়, যেটা নর্মালি আমরা করি। ব্যাংক ঋণের অর্থ কিন্তু কিস্তি আকারে করি আমরা। তো সেক্ষেত্রে গ্রামেও তাদের ক্ষেত্রে এই ফ্যাসিলিটি রয়েছে। সাধারণত ঋণ গ্রহণের 2 সপ্তাহ পর থেকে কিংবা পণ্য বাজারে বিক্রির জন্য আনার পর থেকেই অর্থ পরিশোধ করা শুরু করতে হয়। এখানে দুটো অপশন দেয়। আপনি যদি কৃষিজ পণ্য উৎপাদন করেন, তাহলে আপনার পণ্য উৎপাদন হয়ে গেছে, এটা কেটে ফেলেছেন, আপনি বাজারে তুলেছেন, বাজারে বিক্রি করার, বাজারে আপনি তুলেছেন, তখন থেকে শুরু হবে আপনার ঋণের টাকা পরিশোধ করা। এ পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে বাজারে না আনা পর্যন্ত। কিংবা এমন যদি হয় কৃষিজ পণ্য না, আপনি অন্য কিছু করছেন, সেক্ষেত্রে ঋণ গ্রহণের 2 সপ্তাহ পর থেকে আপনাকে আস্তে আস্তে কিস্তি পরিশোধ করতে হবে। এখন আপনারা হয়তো ভাবছেন, মিস দরিদ্র যদি হয়, ঋণ গ্রহণের 2 সপ্তাহ পর থেকে সে কীভাবে কিস্তি পরিশোধ করবে? দেখেন, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো মূলত আসলে এদেরও কিন্তু একটা টার্গেট আছে, প্রফিট মোটিভ আছে। তো একেবারে যদি 100% ছাড় দিয়ে দেয়, তাহলে এটা সার্ভিস ওরিয়েন্টেড সেবা ভিত্তিক প্রতিষ্ঠান হয়ে যাবে, মুনাফা অর্জন সম্ভব হবে না। আর ঋণ গ্রহীতাকে যত বেশি টাইটের উপর রাখা হবে, তার টার্গেট ফিল আপ করার আগ্রহ তত বেড়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের সুদমুক্ত ঋণ, ক্ষুদ্র ঋণ বিনিয়োগ, যেটাকে আমরা বলছি রুরাল ডেভেলপমেন্ট স্কিম পদ্ধতি। তো আমার মনে হয় আজকে আমি যে আলোচনা করেছি, তাতে আপনারা যা ভুলে গিয়েছিলেন সেটাও নতুন করে হয়তো আপনাদের মনে পড়েছে। আমি আগেও বলেছি, আমি গত ক্লাসে, আমি আজকেও বলছি, আমি শুরুর দিকের চ্যাপ্টারগুলো নিয়ে এখন একটু বেশি কথা বলবো। তারপরে বাই রোটেশন আমি সিরিয়ালের শেষের চ্যাপ্টারগুলোতে আসবো, কারণ শুরুর চ্যাপ্টারগুলো আমরা সেই পড়েছি মে মাসে, জুন মাসে। কিছুটা হলেও ভুলে যাওয়াটা স্বাভাবিক, কারণ আমরা এখন যেহেতু অনলাইন বেজ, আমরা স্লাইডগুলো ফলো করছি, স্ক্রিনশট নিচ্ছি। তো এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আমি শুরুর দিকগুলোই এখন একটু রিভিশনে যাব। তো রিভিশন ক্লাস যেহেতু চলছে, আমি আমার মতো করে রিভিশনে যাই। তারপরও যদি আপনাদের নিজস্ব কোনো ডিমান্ড থাকে বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে জানাতে পারেন। তো আশা করি আমার এই ক্লাসটি আজকে আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। সবাইকে আমার আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।